জলগণ্ডূষ, পৃষ্ঠা ৩৯, ৬। মঙ্গলডিহি গ্রামের পিতৃদেবের ইষ্টদেব প্রতাপচন্দ্র ঠাকুর, তাহার পুত্র হরিকিঙ্কর ঠাকুর। হরিকিঙ্করের দুই পুত্র বংশীধর ও বনবিহারীর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। বংশীধর প্রথম বিবাহ করেন বীরভূমের তেঁতুলডিহি গ্রামের উদয় মল্লিকের কন্যাকে। সেই কন্যা হেতমপুরের বাসায় কলেরায় পরলোক গমন করেন। বংশীদার দ্বিতীয় বিবাহ হয় বর্ধমান জেলার নাচন গ্রামে। এই বিবাহে বংশীধরের সহপাঠী শ্যাম ঘোষ একখানি চয়নিকা উপহার দিয়াছিলেন। অজিত চক্রবর্তী সম্পাদিত রবীন্দ্রনাথের কতকগুলি কবিতার সংকলন। আমি বরযাত্রী যাই নাই, তবে হেতমপুরে পাকস্পর্শের দিন উপস্থিত ছিলাম। আমি কবিতা লিখি, বন্ধুমহলে কবিখ্যাতি রটিয়াছে। বংশীদাদা বলিলেন, চয়নিকাখানি তুই নে ভাই, বউ তো রবি ঠাকুরের কবিতা বুঝবে না। সেই আমার রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয়। কবিতাগুলি পড়িয়া বিস্মিত হইলাম। যেমন ভাষা, তেমনই ছন্দ ঝঙ্কার, আর তেমনই কি ভাবের গভীরতা। রবীন্দ্রনাথকে একবার দেখিবার ইচ্ছা হইল। জোপুর অন্তস্থ জয়কার পয়হস্য বয়শূন্য র বন্ধনীর মধ্যে সুপুর বন্ধনী শেষ গ্রাম রায়পুরের নিকট। লর্ড সিংহের রায়পুর, সুপুর ও রায়পুর পাশাপাশি গ্রাম। লোকে বলে সুপুর রায়পুর। বীরভূমের সিউড়ির দক্ষিণে একটি রায়পুর গ্রাম আছে, নাম মল্লিকপুর রায়পুর। কেল্লার গোসাইরা তেজারতি কারবারে খুব বড় লোক হইয়াছিলেন। এই গ্রামের সেজ গোসাই ধরণীধর কুড়মিঠা গ্রামে রসিকলাল রায়ের দ্বিতীয় পক্ষের কন্যাকে বিবাহ করিয়াছিলেন। রায়পুরের প্রতাপনারায়ণ সিংহের পুত্র রবি সিং খুব জবরদস্ত লোক ছিলেন। তিনি লোকের জমিদারি দেখাশোনা করিতেন। পৃষ্ঠা ৪০। পৃষ্ঠা ৪০-এ হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের হস্তাক্ষরে জলগণ্ডূষ দ্বিতীয় উদ্যোগের একটি পৃষ্ঠা ছাপা হয়েছে। মূল পাঠ চলছে পৃষ্ঠা ৪১। বাকি খাজনা আদায়, প্রজাদের খাজানা বৃদ্ধি, বদমাইশ প্রজাদের শাসন ইত্যাদি কার্যে খুব সুদক্ষ ছিলেন। রসিকলাল রায়ের প্রথম পক্ষের পুত্র ভূদেবচন্দ্র গোমস্তাগিরি কাজ জানিত। রসিকলাল রায় গোমস্তার কার্য করিতেন। ধরণীধরের সুপারিশে রবি সিং ভূদেবচন্দ্রকে সহকারী রূপে গ্রহণ করেন। ভূদেবচন্দ্রের বৈমাত্রেয় ভ্রাতা বনবিহারীর উপনয়নের সময় রবি সিংহের স্ত্রী তাহার ভিক্ষামাতা হইয়াছিলেন। রবি সিং খুব ধুমধামের সহিত কালী পূজা করিতেন। এক বৎসর আমার নিমন্ত্রণ হইল কালী পূজায়। আমি মাংস খাই না, আমার জন্য ব্রাহ্মণ বাড়িতে খাওয়ার ব্যবস্থা ছিল। রবি সিং থাকিতেন রায়পুরের নিকট হাটপুকুর পল্লীতে। হাটপুকুরে নিমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন দ্বিজেন্দ্রনাথের পুত্র দীপেন্দ্রনাথ। দয়বফলা হর্ষই পয়কার দন্তের নয় দয় রফলা। দীপেন্দ্রনাথ। দীপুবাবুর সঙ্গে পরিচয় হইল। আমি রবীন্দ্র ভক্ত জানিয়া তিনি আমাকে শান্তিনিকেতনে আমন্ত্রণ জানাইলেন। অগ্রহায়ণ মাসে উপস্থিত হইলাম সকালেই শান্তিনিকেতনে। উপাসনা মন্দিরের পাশে একটি বাংলো। নিচে তলায় তেল মাখিতেছিলেন দীপেন্দ্রনাথ। একজন চাকর তেল মাখাইতেছিল। আমি ভাবিয়াছিলাম বড় লোকের ব্যাপার, কারণ পাশের গ্রাম বাতিকারের দুই একজন জমিদার পুত্রের ব্যবহারে বড়লোকদের উপর আমার কেমন একটা অশ্রদ্ধা হইয়া গিয়াছিল। আশ্চর্যের বিষয়, তিনি আমাকে চিনিতে পারিলেন। আসুন আসুন, নমস্কার, কাকার সঙ্গে দেখা করবেন, বসুন। একখানি চেয়ার দেখাইয়া একটি চিরকুট লিখিয়া চাকরটিকে উপরে পাঠাইয়া দিলেন। রবীন্দ্রনাথ দীপুকে বড় ভালোবাসিতেন। খবর পাইয়া সঙ্গে সঙ্গে নামিয়া আসিলেন কবি। পায়ে বিদ্যাসাগরী চটি, পরনে কালা পাড় কোঁচানো ধোলাই ধুতি, গায়ে আদ্যির পাঞ্জাবি।
তার উপর সুন্দরভাবে জড়ানো একখানি বালাপোষ, চোখে রিমলেস চশমা, বাবরি চুল মাথায়, যেন দেবদূত একজন। মুখমণ্ডলের প্রভায় চন্দ্রজ্যোতি ও ম্লান হইয়া যায়, যেমন রং তেমনি রূপ। পাদস্পর্শ করিয়া প্রণাম নিবেদন করিলাম, মনে হইল জীবনটা ধন্য হইয়া গেল। বলিলেন, বসুন। দীপেন্দ্রনাথ বলিলেন, কাকা, ইনি তোমার সমস্ত বই পড়েছেন, তোমাকে দেখতে এসেছেন। রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করিলেন, গ্রামে লাইব্রেরি আছে? আমি বলিলাম, না, আমি শিউরি গিয়ে বই পড়ে আসি। তারপর কত বড় গ্রাম, আপনার চাষবাসের অবস্থা কেমন, ইত্যাদি নানা কথা। এমন সময় উপাসনা আরম্ভ হইল। উপাসক গাহিতেছিলেন রবীন্দ্রনাথেরই রচিত গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কবি বলিলেন, আমাদের উপাসনা দেখেছেন? না বলাতে বলিলেন, যান দেখে আসুন। উপাসনা শুনিয়া ফিরিয়া দেখি কবি বসিয়া আছেন। আমাকে দেখিয়া বলিলেন, এখন যাই। আমি পুনরায় প্রণাম করিলাম। দীপেন্দ্রনাথ বলিলেন, বাবা মশাইকে দেখে যান, সোজা দক্ষিণে চলে যান। একটা লম্বা চিলের বন্ধনীর মধ্যে জিজ্ঞাসার চিহ্ন, উপর দ্বিজেন্দ্রনাথ থাকিতেন। দেখিলাম একখানি ইজি চেয়ারে বসিয়া আছেন, ঢিলে পাজামা, ঢিলে হাতা পাঞ্জাবি গায়ে। চেয়ারের হাতলে দ্বিজেন্দ্রনাথের গায়ে পায়রার দল ঘুরিয়া বেড়াইতেছে। এইমাত্র কিছু খাইয়াছেন, হাত মুখ মোছাইয়া দিতেছিলেন পুত্রবধূ হেমলতা দেবী। আমাকে দেখিয়া দূরে গিয়া দাঁড়াইলেন। পৃষ্ঠা 42। আমি প্রণাম করিয়া বলিলাম, রবি সিংয়ের নিকট থেকে আসছি। জিজ্ঞাসা করিলেন, সিংবাবু ভালো আছেন? আমি বলিলাম, আগে ভালো আছেন। রবির সঙ্গে দেখা হলো? কবির কথা জিজ্ঞাসা করিলেন। বলিলাম, তাঁকে দেখেই আসছি। জিজ্ঞাসা করিলেন, আপনার জমিদারির আয় কত? আমি উত্তর দিলাম, জমিদারি তো নাই। প্রশ্ন, চলে কি করে তাহলে? উত্তর, সামান্য চাষের জমি আছে। প্রশ্ন, গ্রামে লাইব্রেরি আছে? বলিলাম, না। তারপর কত বড় গ্রাম, লোকসংখ্যা কত, ইত্যাদি প্রশ্ন। উত্তর দিয়া প্রণাম করিয়া বিদায় লইলাম। দ্বিতীয়বার শান্তিনিকেতনে গিয়াছিলাম। প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু পাঠাইয়াছিলেন হেতমপুরে বীরভূম অনুসন্ধান কাজে। নানুর দেখিয়া ফিরিবেন। শান্তিনিকেতনে গিয়া জগদানন্দ রায় মহাশয়ের বাড়িতে উঠিলাম। সেবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন না, দ্বিজেন্দ্রনাথের সঙ্গে দেখা হইয়াছিল। জগদানন্দ রায় মহাশয়ের বাড়িতে আহারের পর শান্তিনিকেতনের গরুর গাড়িতে রওনা হইয়া মোহনপুরে পৌঁছিবার মুখে গাড়ি দাঁড়াইয়া গেল। গরু আর চলে না, হাঁটিয়া মোহনপুরে গেলাম। রাস্তায় মেরামতের কাজ লইয়াছিলেন লাভপুরের নির্মল শিব বন্দ্যোপাধ্যায়ের বন্ধু ফোড়ন, ভয়কার ডয়শূন্য রদন্তের ন, শীতাংশু শেখর সরকার। তিনি আমাদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করিলেন নিজেই রাঁধিয়া। পরে একটি গরুর গাড়িতে নানুর পৌঁছাইয়া দিয়াছিলেন। তৃতীয়বার শান্তিনিকেতনে গিয়াছিলাম কুড়মিঠায় বীরভূম সাহিত্য সম্মেলনের অধিবেশনে রবীন্দ্রনাথের আশীর্বাদ চাহিতে এবং ক্ষিতিমোহন সেন প্রভৃতিকে আমন্ত্রণ জানাইতে। রানীচন্দ্রের সঙ্গে পরিচয় ছিল মুকুলদের ভগিনী রানী। অনিল চন্দ্রের সঙ্গে বিবাহ হইয়াছিল, তাহারই বাসায় উঠিয়াছিলাম। রানী বলিল, কবির সঙ্গে এত বেলায় দেখা করে আর কাজ নাই, আমি তার হাতের লেখা 2 ছত্র আশীর্বাণী পাঠিয়ে দেব। অনিলচন্দ্র মহাশয় একখানি টেলিগ্রাম পাঠাইয়া দিয়াছিলেন। রবীন্দ্রনাথকে দর্শন করিয়াছিলাম জোড়াসাঁকোর বাড়িতে একবার। বীরভূম বিবরণ 2য় খণ্ড লিখিতেছি, শান্তিনিকেতনের কথা লিখিব, তাহারই অনুমতি চাহিতে। সুহৃদবর কালীমোহন ঘোষ সমাদরে অভ্যর্থনা জানাইয়া কবির সঙ্গে দেখা করাইয়া দিয়াছিলেন।
সেবার অবনীন্দ্রনাথের সঙ্গে অনেকক্ষণ ধরিয়া যাত্রা আদি বিষয়ে আলোচনা হইয়াছিল। তিনি বলিয়াছিলেন, রবি কাকার চিঠি আনিয়ে দিই, আপনি ত্রিপুরা যান, সেখানে কিছু হাতের লেখা পুঁথি আছে। সেবার চিঠি লই নাই, কারণ যাইবার ইচ্ছা ছিল না। পরে চণ্ডীদাস পদাবলী সম্পাদনের সময় ত্রিপুরা গিয়াছিলাম ঢাকা হইতে। পুঁথি দেখিবার জন্য চট্টগ্রামেও গিয়াছিলাম। 7. নবযুগ সংবাদপত্র দৈনিক। মঙ্গলডিহির নৃত্যগোপাল বন্দ্যোপাধ্যায় কুর্মিঠাতের বিবাহ করিয়াছিলেন। লাভপুরের নিত্যগোপাল মুখোপাধ্যায় নৃত্যগোপালের ভগিনীকে বিবাহ করেন। পৃষ্ঠা 43-এ দ্বিতীয় উদ্যোগের একটি পৃষ্ঠা হস্তলিপি ছাপা হয়েছে। পৃষ্ঠা 44। নিত্যগোপাল মুখোপাধ্যায় সুগায়ক ও কবি ছিলেন। তাহার কবিতার বই ছাপানো হইয়াছিল। রায়বাহাদুর অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় লাভপুরে নিত্যগোপালের পিসিমাকে বিবাহ করেন। নিত্যগোপাল পুলিশে চাকুরি করিত, বর্ধমানে সদরে ছিল কিছুদিন। এই চাকুরি হইতে ছুটি লইয়া 8 বি লালবাজার স্ট্রিটে রায়বাহাদুরের অফিসে আসিয়া যোগ দেয়। পরে আবার পুলিশের চাকুরিতে ফিরিয়া গিয়াছিল। নিত্যগোপাল আমার সাহিত্যিক সুহৃদ ছিল। আমি বৈকালী কাগজে সম্পাদকতা করিতাম, নিত্যগোপাল আসিত। বর্ধমানে থাকিতেই বর্ধমান জেলার কাশিয়ারার প্রসিদ্ধ নেতা মৌলভী আবুল কাশেমের সঙ্গে তাহার পরিচয় হয়। কাশেম সাহেব নবযুগ নাম দিয়া একখানি খবরের কাগজ বাহির করিবেন, সংবাদ পাইয়া নিত্যগোপাল আমাকে লইয়া একদিন কাশেম সাহেবের কলিকাতার বাসায় উপস্থিত হইল। কাশেম সাহেব আমার পরিচয় পাইয়া আনন্দিত হইলেন। বলিলেন, আমরা একখানি দৈনিক কাগজ বের করব, নাম হবে নবযুগ, সম্পাদক হবেন আপনি। নানা রকম আলাপ আলোচনার পর বলিলেন, পাশের বাড়িতেই আমাদের অফিস হবে, আপনার জন্য একজন ব্রাহ্মণ রেখে দেব, আপনার রান্না বান্না করে দেবে, দিনরাত এখানেই থাকবেন। আমি বন্ধনী শুরু, কোনো পাশ নই বন্ধনী শেষ জানিয়া বলিলেন, কোনো চিন্তা নাই, বিএ এমএ পাশ লোকের অভাব নাই, তারাই অন্যান্য কাজের ভার নেবে। আপনি এডিটোরিয়াল লিখবেন কি কোনোরূপ মন্তব্য 2-1টা লিখে দেবেন। ফজলুল হক সাহেব দেশে গিয়েছেন, ফিরলেই সমস্ত কথাবার্তা শেষ হবে। তিনি একটা দিন দিলেন। নিত্যগোপালকে সঙ্গে লইয়া নির্দিষ্ট দিনে কাশেম সাহেবের সঙ্গে দেখা করিলাম। বলিলেন, হক সাহেব ফেরেন নাই, সামান্য দেরি হবে, আপনি আসছে সপ্তাহে আসবেন। তারপর নানান প্রসঙ্গ লইয়া আলোচনা শুরু হইল। কথায় কথায় গান্ধীজির কথা উঠিল। কাশেম সাহেব যৎপরনাস্তি গান্ধী নিন্দা করিয়া একটা গল্প বলিলেন। ঠাকুরদা শহরে যাবেন, নতুন নাতি হয়েছে, বেটার বেটা। বৌমা লুকিয়ে টাকা দিয়ে বললেন, বাবা খোকার 1 জোড়া জুতো আনবেন। ঠাকুরদা বলিলেন, বেশ। ঠাকুরমা বলিলেন, ওগো শহরে যাচ্ছ তো, তোমার নাতির 1 জোড়া জুতো এনো, টাকাটা আমি এখন দিচ্ছি, পরে আমাকে দিও। এমনই করে খোকার পিসিমা এবং কাকাও টাকা দিলেন। ঠাকুরদাদার সব্বার কাছ থেকেই টাকা নিলেন। শহর থেকে কিন্তু 1 জোড়া জুতোই আনলেন। জুতো দেখে সকলেই খুশি, সকলেই ভাবলে আমারই টাকায় জুতো কেনা হয়েছে। গান্ধী মহারাজা সেই কৌশলই শুরু করেছেন। এর বিরুদ্ধে আমাদের ভালোভাবেই লড়তে হবে। আরও কিছু কথাবার্তার পর আমরা উঠিয়া পড়িলাম। পথে আসিতে আসিতে নিত্যগোপালকে বলিলাম, ভাই এই চাকুরি আমার পোষাবে না। কথায় আছে, ওই রোগেতে বেআই মূল পৈতলাতে। বৈকালি ছেড়েছি ওই জ্বালায়। নিত্যগোপাল ক্ষুণ্ণ হইল। নবযুগ বাহির হইয়াছিল, কাজী নজরুল ইসলাম সম্পাদক হইয়াছিলেন। পরে জানিয়াছি বিখ্যাত যোগী কালীপদ গুহ রায় কাজীর সহকর্মী ছিলেন। পৃষ্ঠা 45-8।
একদিন নির্মল শিবের জ্যেষ্ঠ সহোদর ষষ্ঠী কিঙ্কর আমাকে ডাকিয়া বলিলেন, আমরা রানীগঞ্জে অফিস খুলছি, নির্মল সেখানে দেখাশোনা করবে, আপনি নির্মলের কাছে থাকুন, থাকা খাওয়া বাদে গোটা 30 করে টাকা মাসে হাত খরচা পাবেন। আমি রাজি হইলাম এবং রানীগঞ্জে উপস্থিত হইলাম। রানীগঞ্জ হইতে নির্মল শিবের পত্নী তীর্থযাত্রায় বাহির হইলেন। নির্মলের বড়দিদি এবং আরও 2-1 কেহ কেহ ছিলেন, নাম মনে নাই। নির্মলের আমি সঙ্গী হইলাম। টাকা কড়ির হিসাব নিকাশ রাখিবার লোক চাইত। প্রথমে কাশী, তাহারপর শ্রী বৃন্দাবন, জয়পুর, আজমের হইয়া পুষ্করে উপস্থিত হইলাম। জয়পুরে শ্রী গোবিন্দজির মন্দিরের কাছে যে যাত্রীশালায় ছিলাম তার দেওয়ালে কাঠকয়লা দিয়া কে যেন লিখিয়া গিয়াছে, এখানে চোরের ভয় আছে, সাবধান। নির্মলের বড় দিদি খুবই সাদা সিধা মানুষ ছিলেন। তিনি বলিলেন, এরা কত লোক ভালো দেখো, পরকে সাবধান করে দিয়ে গিয়েছে। ও ঝুড়ন, নির্মলের আদরের ডাকনাম ছিল ঝুড়ন, এখানে তো থাকা হবে না, অন্যত্র উঠে চলো। তাহাকে কিছুতেই বুঝানো গেল না। সেই সন্ধ্যাতেই গোবিন্দজির আরতি দেখার পরই উঠিতে হইল। উঠিলাম গিয়া এক বিখ্যাত অতিথিশালায়। রাত্রে যাহা হোক লুচি পুরি খাইয়া কাটিল। সকালে ঘর রান্নাঘর সাফ করিতে দেরি হইয়া গেল। খাওয়া হইল বেলা 2টায়। পুষ্কর গিয়া সরোবরে স্নান তর্পণ শেষে টাঙ্গায় উঠিয়া সাবিত্রী দেবীর পাহাড়ে গিয়া পৌঁছিলাম। সকলেই ডুলি করিয়া পাহাড়ের উপরে উঠিলেন। আমি সিঁড়ি ভাঙিয়া পায়দলেই পাহাড়ের উপরে গিয়া দেবীকে দর্শন করিলাম। পূজার পর পিপাসার্ত হইয়া পাহাড়ের উপরে জমানো ঠান্ডা জল আকণ্ঠ পান করিয়াছিলাম। ফল ফলিয়াছিল দিল্লিতে। দিল্লিতে ফিরিয়া আসিলাম। সূর্যগ্রহণ স্থির হইল, কুরুক্ষেত্রে গিয়া গ্রহণ স্নান করিতে হইবে। 2খানি ট্যাক্সি ঠিক করা হইল। এই যাত্রায় নির্মল একটি রিভলভার সঙ্গে লইয়াছিল। একটি ট্যাক্সিতে রিভলভার সহ নির্মল এবং কয়েকজন, অন্যটিতে কয়েকজনের সঙ্গে আমি। আমারই দুর্ভাগ্য বলিতে হইবে, রাস্তার মাঝখানে ট্যাক্সি খারাপ হইয়া গেল। নির্মল খানিকটা আগাইয়া গিয়াছিল, ফিরিয়া আসিল। বহু চেষ্টাতেও ট্যাক্সি মেরামত হইল না। কুরুক্ষেত্র যাত্রার জন্য পথে অন্য ট্যাক্সি মিলিল না। শেষে স্নানের ফেরত একটা ট্যাক্সি পাওয়া গেল। গ্রহণ অনেকক্ষণ ছিল। আমরা দিল্লিতে ফিরিয়া যমুনায় গ্রহণ স্নান সারিলাম। দিল্লিতে আমার জ্বর হইল, সর্দিসহ প্রবল জ্বর। সিমলা যাত্রার ব্যবস্থা হইয়াছিল। নির্মলের স্ত্রী কিছুতেই সিমলা যাত্রা বন্ধ রাখিতে সম্মত হইল না। আমাকে দিল্লিতে রাখিয়া তাহারা সকলেই সিমলা চলিয়া গেলেন। লাভপুরের কি একজন জামাতা দিল্লিতে চাকুরি করিতেন। আমি তাহারই বাসায় রহিলাম। শুনিলাম 2 দিন আমার চেতনা ছিল না, 3 দিনের দিন চেতনা হয়। রায়বাহাদুর অবিনাশ চন্দ্রের পরিচিত কে এক ডাক্তার আমার চিকিৎসা করিয়াছিলেন। পৃষ্ঠা 46। পূর্বেই দিল্লির দ্রষ্টব্য সমস্ত স্থানই দেখা হইয়াছিল ট্যাক্সি লইয়া। প্রাচীন হস্তিনা, কুন্তী দেবীর পূজিত মহাদেব, হিন্দুর দিল্লি, মুসলমানের দিল্লি সবই দেখা হইয়াছিল। সকলে সিমলা হইতে ফিরিলেন। আমি সামান্য সুস্থ হইয়াছি, জ্বর ছাড়িয়াছে, তখনও দেহ দুর্বল। কিন্তু হইলে কি হয়, নির্মল পত্নী দেশে ফিরিবার জন্য জেদ ধরিলেন। দিল্লি হইতে কাশী আসিয়া অল্প পথ্য করিলাম। রানীগঞ্জে ফিরিয়া শুনিলাম আমার মাহিনা বন্ধ। ষষ্ঠীবাবু ভয়ানক রাগ করিয়াছেন। ব্যাপার এই রূপ, স্টার থিয়েটারে নির্মলের নবাবী আমল নাটক অভিনীত হইয়াছিল। বেশি দিন চলে নাই। অপরেশচন্দ্র নির্মলকে সন্তুষ্ট করিবার জন্য একটা সাহায্য রজনীর ব্যবস্থা করিলেন, বেনিফিট নাইট। আমি উৎসাহ সহকারে পরিচিত বন্ধু বান্ধবকে টিকিট গছাইবার চেষ্টা করিলাম। লাভপুরের 1 নং ষষ্ঠীবাবুকে বলিয়াছেন, বেনিফিট নাইট খুব অপমানের কথা।
নির্মলবাবুকে আপনার ভাই বলিয়াই লোকে জানে, হরেকেষ্ট টাকাটা মেরে দেবার জন্যই এই অপমানের কাজটা করেছে। সমস্ত শুনিয়া নির্মল হাসিয়াই অস্থির। দাদাকে বুঝাইয়া বলিল, ক্ষীরোদপ্রসাদ, বিদ্যাবিনোদ, অমৃতলাল বসু সকলেই বেনিফিট নাইট নিয়েছেন। এটা নাট্যকারদের সম্মানের জন্য থিয়েটার কর্তৃপক্ষই ব্যবস্থা করেন। সে রাত্রির সমস্ত টাকাই তো আমি পেয়েছি। থিয়েটারে সে রাত্রের অভিনয় ইত্যাদি খরচা বাদে সামান্য টাকাই ছিল। হরেকেষ্টই যা টিকিট বিক্রি করেছিল। আমাকে কয়টা লোকই বা চেনে, সুতরাং আমার নামের জন্য বেশি কিছু বিক্রি হয় নাই। তবে সাধারণ দর্শক কিছু ছিল, তাদের টিকিট কেনার টাকার পরিমাণও বেশি না, ইত্যাদি। ষষ্ঠীবাবু সমস্ত শুনিয়া খুশি হইলেন। আমাকে বলিলেন, ভুল বুঝেছিলাম, খুবই লজ্জার কথা। মাহিনার টাকা সমস্তই মিটাইয়া দিলেন। চাকুরিতে ইতি করিয়া আমিও ঘরের ছেলে ঘরে ফিরিয়া আসিলাম। নির্মলের সঙ্গে আরও একবার তীর্থ পর্যটনে গিয়াছিলাম দাক্ষিণাত্যে। সস্ত্রীক নির্মল, তাহার শ্যালক পত্নী, একজন ঠাকুর, একজন চাকর এবং রাস্তা খরচের হিসাব রাখিবার জন্য সঙ্গে আমি। নির্মলের মাতা ঠাকুরানী নির্মলকে বাহিরে পাঠাইয়া নিশ্চিন্ত থাকিতে পারিতেন না। ঝুড়ন ছেলে মানুষ, কি জানি বিদেশে কেমন থাকিবে, কে তাহাকে দেখিবে। স্থির হইল নির্মল কিছুদিন পুরীতে গিয়া থাকিবে। সেখানকার জল হাওয়া ভালো। সঙ্গে নির্মলের শ্যালক পত্নী ও তাহার দুইটি পুত্র। পুত্র দুইটি শিক্ষক মহাশয়ও পুরীতে থাকিবেন। নির্মল গণ্ডাচারী খাম 15-16 পোস্টকার্ড লিখিয়া শিক্ষক মহাশয়ের জিম্বা করিলেন। তাহার নিজের হাতে লেখা, নিজের নাম সহি করা। কোনোটাতে লেখা, মা তোমার পত্র পাইলাম, আমরা ভালো আছি। কোনোটাতে লেখা, মা কয়েকদিন হইল তোমার পত্র না পাইয়া চিন্তিত আছি, শীঘ্র জানান, সংবাদ দিয়া চিন্তা দূর করিবেন। পুরীতে কিছুদিন বাস করার পর আমরা দাক্ষিণাত্যে রওনা হইলাম। প্রথমে ওয়াল্টেয়ারে নৃসিংহ মন্দির, তাহারপর ধীরে ধীরে সেতুবন্ধ পর্যন্ত গিয়া ফিরিয়া আসা। শ্রী রঙ্গনাথজি, পক্ষীতীর্থ প্রভৃতি দেখিয়া মহাবলীপুর আর যাওয়া হইল না। ফিরিবার পথে শুনিলাম প্রবল বন্যায় রেলপথ ভাঙিয়া গিয়াছে, সুতরাং মাদ্রাজ হইয়া পুরী ফেরার পথ বন্ধ। অতএব হায়দ্রাবাদ হইয়া বোম্বাই ঘুরিয়া পুরী ফিরিতে হইবে। তাহাই হইল। বোম্বাই হইতেই পৃষ্ঠা 47। বোধ হয় নাসিক প্রভৃতি দেখা হইয়াছিল। এবারও পথে আমার জ্বর হইয়াছিল, কিন্তু তার জন্য বিশ্রামের অবকাশ মিলে নাই। উপবাস কাতর দেহ লইয়াই সঙ্গে ঘুরিতে হইয়াছিল। 9, পেটের ব্যারাম আমার বোধহয় সহজাত, জন্ম হইতেই নিত্য সঙ্গী। বারবার নানা রূপে এই ব্যাধি আমাকে ভয়ানক কষ্ট দিয়াছে। একবারের কথা বলি, পেটের ব্যারামে উত্তক্ত হইয়া পানুরিয়ার বেয়াই কালীপদ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়া উঠিলাম। কুর্মিঠা ছিল পাণ্ডববর্জিত গ্রাম, সিউড়ি হইতে দক্ষিণে 8 ক্রোশ দূরে। কাছে পিঠে ডাক্তার নাই, আছে 2-1 হাতুড়ে। ডাক্তার আনিতে হইলে সিউড়ি যাইতে হইবে, কিন্তু ডাক্তারবাবু তো আর গরুর গাড়িতে আসিবেন না। যদি বা আসেন, গ্রামে পৌঁছিতে 7-8 ঘণ্টা লাগিবে। ততক্ষণে রোগী মহাযাত্রা করিবেন। পানুরিয়া হইতে সিউড়ি বোধ হয় 2 ক্রোশ পথ। গ্রামখানি সিউড়ি দুবরাজপুর পাকা সড়কের পাশে, সুতরাং সিউড়ি হইতে ডাক্তার আনার অসুবিধা হইবে না। তাই পানুরিয়ায় বেয়াই বাড়িতে আশ্রয় গ্রহণ। পানুরিয়া পৌঁছিয়া ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সংবাদ দিলাম। তিনি ভিজিট লইলেন না, মাত্র মোটর ভাড়া দিয়াই তাহাকে পাওয়া গেল। তিনি আসিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। ভয়ানক কোষ্ঠকাঠিন্য। গ্রামের ডাক্তার খেতুবাবু, কয়মধ্যেন্নস্য একার তয়হস্য, যন্ত্র সাহায্যে পায়খানার ব্যবস্থা করেন। তিনি ভিন্ন পাড়ার বাসিন্দা হইলেও 2 বেলা নিয়মিত দেখিয়া যান। একদিন ডাক্তার শরৎ মুখোপাধ্যায় তাহার সদ্য ডাক্তারি এমবি পরীক্ষায় উত্তীর্ণ পুত্র শ্রীমান সেবানন্দ বাবা জীবনকে সঙ্গে লইয়া আসিয়া বলিলেন,
আমি সরকারের অতিথি হইয়া ঘর ছাড়িব আগামী পরশু। এখন হইতে পাঁচু আসিয়া আপনাকে দেখিয়া যাইবে। পাঁচু সেবানন্দের ডাক নাম। পাঁচু দরকার হইলে সাইকেলেও আসিতে পারিবে। বন্ধুবর নির্মল শিব বন্দ্যোপাধ্যায় অসুস্থ হইয়া দেওঘরে বাস করিতেছিলেন। তিনি কাশিমবাজারের প্রাতঃস্মরণীয় মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুরের বাড়ি ভাড়া লইয়াছিলেন। আমার অসুখের সংবাদ পাইয়া পুনঃ পুনঃ পত্র লিখিতেছিলেন। পত্রপাঠ বৈদ্যনাথ ধামে চলিয়া আইসো, বেশ বড় বাড়ি, তবে ভাই তক্তাপোষ নাই, মাটিতে শুইতে হইবে। দেওঘরে নির্মল শিব ছিলেন, সঙ্গে ছিলেন তাহার স্ত্রী, ছিল দুই পুত্র, জ্যেষ্ঠা পুত্রবধূ সত্যনারায়ণের পত্নী এবং ঠাকুর ও চাকর। ক্ষেত্র ডাক্তার বলিলেন, চলুন আমি আপনাকে পৌঁছাইয়া দিয়ে আসি এবং বাবার পূজা মানসিক আছে, মানসিক শোধ করিয়া আসি। ডাক্তারকে লইয়া যথাসময়ে দেওঘরে উপস্থিত হইলাম। ডাক্তার শ্রী বৈদ্যনাথের পূজা দিয়া দিন দুই থাকিয়া পানুরিয়া ফিরিলেন। আমি দেখিলাম নির্মল কোথা হইতে আমার জন্য একটি তক্তাপোষ সংগ্রহ করিয়াছে। পৃষ্ঠা 48। দেওঘরে নির্মলের পরিচিত এক ডাক্তারকে দেখাইয়া ঔষধ আনাইলাম। ডাক্তারবাবু 2 বেলা হাঁটিবার পরামর্শ দিলেন। নির্মল বলিলেন, হাঁটিয়া সকালে বাজারে তরকারি কিনিতে যাও, আসিবার সময় টাঙ্গাতে আসিও, আর বৈকালে দারোয়া নদীর ধারে বেড়াইয়া আসিও। সকালেও নদীর ধারে বেড়াইয়া বাজার যাইতে পারো। বাসা হইতে বাজার বেশ খানিকটা দূরে ছিল। আমি দেওঘরে যাওয়ার পূর্বে নির্মলের জ্যেষ্ঠ পুত্র সত্যনারায়ণ বাজারহাট করিত। 10। সিউড়িতে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, নামটা মনে নাই। তিনি বৈষ্ণব পদাবলীর একটি ক্ষুদ্র সংকলন প্রকাশ করিয়াছিলেন। পদসংগ্রহে শ্লীল অশ্লীল বিচার ছিল। আমি তাহার একটা সমালোচনা করিয়াছিলাম। একদিন দেওঘরে বাজারে তাহার সঙ্গে দেখা হইয়া গেল। তিনি ঠিকানা দিয়া বাসায় যাইতে অনুরোধ করিলেন। পরদিন বৈকালের দিকে তাহার বাসায় গেলে বৈষ্ণব পদাবলীর প্রসঙ্গ উত্থাপন করিলেন। নানান রূপে বুঝাইতে চেষ্টা করিলেন যে তিনি অশ্লীলতা দোষে কোনো পদ উপেক্ষা করেন নাই। সামনাসামনি তাহাকে কষ্ট দিতে কেমন চক্ষু লজ্জায় বাঁধিল। আমি অশ্বত্থমা হত ইতি গজ গোছের 2-1 কথা বলিয়া চলিয়া আসিলাম। কিছুদিন পরে আনন্দবাজারের প্রফুল্লকুমার সরকার হাওয়া বদলের জন্য দেওঘরে আসিলেন। বাজারে দেখা হওয়ায় জানিলাম তিনি নির্মল শিবের বাসার অদূরেই বাসা লইয়াছেন। বাজার ফেরতা নির্মলের সঙ্গে তাহাকে পরিচিত করিয়া দিলাম এবং পরদিন হইতে ভোরে উঠিয়া তাহার বাসায় গিয়া তাহাকে বিছানা হইতে তুলিয়া একসঙ্গে দারোয়া নদীর ধারে বেড়াইয়া আসিতাম। পুত্র অশোক সঙ্গে ছিলেন। প্রায় যৌবনের কোঠায় পা দিয়েছেন। একদিন প্রফুল্লকুমার বলিলেন সেই ডেপুটির কথা। বলিলেন, আপনি তাহার বাসায় গিয়াছিলেন, আমাকেও যাইতে অনুরোধ করিয়াছেন, চলুন একদিন একসঙ্গে ঘুরিয়া আসি। দুইজনেই তাহার বাসায় গিয়াছিলাম এবং ওই দিন ভদ্রভাবে তাহার অশ্লীলতাবাদের প্রতিবাদ করিয়া আসিয়াছিলাম। এই সময় খ্যাতনামা সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মহাশয় দেওঘরে ছিলেন। নির্মল এবং আমি দুইজনে সন্ধ্যায় তাহার বাসায় উপস্থিত হইতাম। নানান বিষয় আলোচনার পর রাত্রি 8টা আন্দাজ ফিরিয়া আসিতাম। কিছুদিন পরে দিলীপ রায় দেওঘরে আসিয়াছেন সংবাদ পাইলাম। আমরা 2 দিন তাহার গান শুনিয়াছিলাম। নির্মল শিবের দিবানিদ্রার অভ্যাস ছিল না। প্রতিদিন খাওয়ার পর বাড়ির চওড়া সিঁড়ির উপর বসিতেন। চাকর তামাক দিয়া যাইত। তাওয়াদার কলিকা লম্বা নল একটি গড়গড়ায় বেশ মৌজ করিয়া আমরা ধূমপান করিতাম। দেওঘরে বেশ ভালো তামাক পাওয়া যাইত। প্রতিদিন নির্মলের পত্নী আসিয়া বসিতেন। নানা গল্প হরেক বিষয়ের সরস আলোচনা হইত। পড়া চলছে পরের ফাইলে। আমার জীবন কথা 1।